সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। তোমরা সকলেই অবগত আছো, বৈশ্বিক মহামারী কোভিড-19-এর কারণে বাংলাদেশ সহ পুরো পৃথিবী আজ বিপর্যস্ত। আশা করি তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমার এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কনক বড়ুয়া, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা। আজকে আমি যে বিষয়ের উপর ক্লাস নেব সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ অধ্যায়, যেটা আমরা বিগত শনিবার প্রথম ক্লাসে শুরু করেছিলাম। সে একাদশ অধ্যায় জীব প্রযুক্তি সম্পর্কিত। এই অধ্যায়ে তোমরা জানো, বিগত ক্লাসে আমি টিস্যু কালচার প্রক্রিয়ার ধাপ সম্পর্কে বলেছিলাম। 8টা ধাপের মধ্যে প্রথম 2টো ধাপ এক্সপ্লান্ট নির্বাচন এবং কালচার মিডিয়াম তৈরি সম্পর্কে প্রথম ক্লাসে বলেছিলাম। আজকে আমি পরবর্তী ধাপগুলো সম্পর্কে বলার চেষ্টা করব। চলো আমরা পরবর্তী ধাপগুলো সম্পর্কে একটু জেনে নিই। তৃতীয় ধাপ, টিস্যু কালচার পদ্ধতির তৃতীয় ধাপ হচ্ছে জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ। এই কালচার মিডিয়াম থাকে পুষ্টি উপাদান। এই পুষ্টি উপাদানগুলো হচ্ছে অণুজীব জন্মানোর জন্য খুবই একটা সহজ মাধ্যম বলা যায়। অণুজীবের জন্য একটু উপাদেয় বস্তু হচ্ছে কালচার মিডিয়াম, তাই সহজেই অণুজীব জন্মাতে পারে। এই অণুজীব না জন্মানোর জন্য আমাদের এদেরকে জীবাণুমুক্ত করতে হবে। তাই কিভাবে করব? এই মিডিয়ামকে সুবিধাজনক কাঁচ পাত্রে, যেমন কনিক্যাল ফ্লাস্ক বা বড় টেস্ট টিউবের মধ্যে ঢেলে নিতে হবে। ঢেলে নিয়ে এরপর তুলা দিয়ে এই টেস্ট টিউব বা কনিক্যাল ফ্লাস্কের মুখ বন্ধ করে দিতে হবে। এই তুলাকেও আমাদেরকে জীবাণুমুক্ত করতে হবে। এমনভাবে মুখ বন্ধ করব যাতে জীবাণু ভেতরে প্রবেশ করতে না পারে, কিন্তু শুধুমাত্র বায়ু চলাচল করতে পারে। এরপর কি করব? এই দ্রবণ সহ, অর্থাৎ মিডিয়ামের দ্রবণ সহ কাঁচ পাত্রটি, অর্থাৎ কনিক্যাল ফ্লাস্ক বা টেস্ট টিউবটি আমরা একটা নির্বীজকরণ যন্ত্রের মধ্যে রাখবো, যে যন্ত্রের নাম হচ্ছে অটোক্লেভ। এবং এই অটোক্লেভের মধ্যে আমরা কতক্ষণ রাখবো? অটোক্লেভের মধ্যে নির্দিষ্ট তাপমাত্রায়, সেটা হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 পাউন্ড চাপে 20 মিনিট রাখবো। রাখলেই অণুজীবগুলো মারা যাবে। এটা হচ্ছে সেই অটোক্লেভ যন্ত্র। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ কিভাবে করতে হবে। এখন যাব আমরা পরবর্তী ধাপে। টিস্যু কালচার প্রক্রিয়ার পরবর্তী ধাপটা হচ্ছে মিডিয়ামে এক্সপ্লান্ট স্থাপন। তোমরা জানো, এই মিডিয়ামকে আমরা তৈরি করেছিলাম, তারপরে জীবাণুমুক্ত করেছি। এখন এক্সপ্লান্ট তোমরা প্রথম ক্লাসে জেনেছ, যেটা ওই বিভাজনক্ষম অঙ্গ থেকে আমরা আলাদা করে নিয়েছিলাম যে টিস্যু, তাকে বলা হয় এক্সপ্লান্ট। এই এক্সপ্লান্টকেও নির্বীজ করতে হবে, জীবাণুমুক্ত করতে হবে। এবং এই এক্সপ্লান্টকে জীবাণুমুক্ত করে কিভাবে করব? তাও বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে জীবাণুমুক্ত করা হয়। এই এক্সপ্লান্টকে জীবাণুমুক্ত করে এই কালচার মিডিয়ামে আমরা স্থাপন করব। এই সময় আমাদেরকে আরও খেয়াল রাখতে হবে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহৃত হবে, যেমন চিমটা, ছুরি, কাঁচি, এমনকি যিনি কাজ করবেন তার হাত, এবং যেই স্থানে কাজ করা হবে স্থানান্তর কাজটা, সেই স্থানটি পর্যন্ত ইথাইল অ্যালকোহল দিয়ে সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত করে ফেলতে হবে। তারপর আমরা কি করব? এই সব কিছু জীবাণুমুক্ত করেই ওই মিডিয়ামে এক্সপ্লান্টটা স্থাপন করব। তো বর্তমানে বলা হচ্ছে এই কাজগুলো করা হচ্ছে একটা যন্ত্রের মধ্যে, যার নাম লেমিনার ফ্লো। আমরা এখন দেখব এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এই মিডিয়ামে টিস্যু স্থাপনের চিত্র। ওই যে টিস্যু মানে এক্সপ্লান্টটা এই টিস্যুর মধ্যে, এই টিস্যুটা এই মিডিয়ামের মধ্যে স্থাপন করা হয়েছে। যে টিস্যুটা, এটাকে বলা হচ্ছে এক্সপ্লান্ট। আর পাশের ছবিটা হচ্ছে অটোক্লেভ,
যেটা আমরা ওই যে জীবাণুমুক্তকরণ করার জন্য মিডিয়ামটাকে এই অটোক্লেভের মধ্যে রেখেছিলাম। তারপরে আমরা দেখব পাশে আরও একটা ছবি, এটাকে বলা হচ্ছে লেমিনার এয়ার ফ্লো বা লেমিনার ফ্লো, যেটার সম্মুখে বসে বর্তমানে ওই যে মিডিয়ামে এক্সপ্যান্ড স্থাপন কাজটা করা হয়। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ধাপ পর্যন্ত বুঝতে পেরেছ। এখন আমরা যাব পরবর্তী ধাপে। পরবর্তী ধাপটা কি? ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং বিষয়। ক্যালাস নামক একটা শব্দ আমরা পেয়েছি। তাহলে আমরা এখন জানব এই মিডিয়ামে এক্সপ্লান্ট তথা টিস্যু স্থাপনের পর পাত্রটিকে একটা এমন কক্ষে রাখতে হবে যেখানে সব কিছু থাকবে নিয়ন্ত্রিত, যেমন বৈদ্যুতিক আলো থাকবে। কত? 3000 থেকে 5000 লাক্স। এই লাক্স শব্দটা হচ্ছে বৈদ্যুতিক আলোর তীব্রতার একক। তারপরে ওখানে তাপমাত্রা কত থাকবে? 17 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং আপেক্ষিক আর্দ্রতা থাকবে 70 থেকে 75%। এই ধরনের নিয়ন্ত্রিত একটা কক্ষে আমরা ওই পাত্রটিকে, অর্থাৎ টিস্যু যেখানে স্থাপন করেছিলাম, এক্সপ্যান্ড যেখানে স্থাপন করেছিলাম, ওই পাত্রটিকে এই ধরনের আলো, তাপ এবং আপেক্ষিক আর্দ্রতা নিয়ন্ত্রিত কক্ষে রাখতে হবে। এরপর কয়েকদিন পর ওই যে টিস্যুটি এক্সপ্যান্ডে আমরা রেখেছিলাম, এটার কোষ বিভাজন হবে। কোষ বিভাজিত হয়ে এটা কোষীয় মণ্ডে পরিণত হবে। এই যে কোষীয় মণ্ড, তাকেই বলা হচ্ছে ক্যালাস। তোমরা খুবই ভালো করে ক্যালাস শব্দটা সম্পর্কে জেনে রাখবা, কারণ পরীক্ষায় অনেক সময় আসে ক্যালাস কি। তাহলে আমরা বুঝতে পেরেছি এই ক্যালাস কি। এটা হচ্ছে ওই যে এক্সপ্লান্ট আমরা রেখেছিলাম, সেই এক্সপ্লান্টটা বারবার বিভাজিত হয়ে কোষীয় মণ্ডে পরিণত হয়। এই যে মণ্ডে পরিণত হয় তাকেই বলা হচ্ছে ক্যালাস। এই ক্যালাস থেকে কি হবে? এক সময় অনুচারা বা মুকুল তৈরি হবে। এই যে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রটার মধ্যে প্রথমে যে আমরা টিস্যু রেখেছিলাম, এক্সপ্লান্ট রেখেছিলাম, সেটা এখন সংখ্যায় কোষ বিভাজিত হয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এই কোষীয় মণ্ডটাকে বলা হচ্ছে ক্যালাস। তাহলে এখন আমরা যাব পরবর্তী ধাপে। পরবর্তী ধাপটাকে আমরা একটু জেনে নিই। পরবর্তী ধাপ হচ্ছে অনুচারা থেকে পূর্ণাঙ্গ চারা সৃষ্টি। তাহলে দেখো, মূলবিহীন অনুচারা বা মুকুলগুলোকে সাবধানে কেটে নিয়ে মূল উৎপাদনকারী মিডিয়ামে রাখা হয়। এই চিত্রের মধ্যে তোমরা দেখো, এখানে ছোট ছোট কতগুলো চারা দেখা যাচ্ছে। এই চারাগুলোর মধ্যে কোনো মূল নেই, এগুলো ক্যালাস থেকে তৈরি হয়েছিল। এই চারাগুলোর মধ্যে মূল উৎপাদনের জন্য পরবর্তী আরেকটা মিডিয়ামে রাখবো, যেখানে মূল উৎপাদনকারী মিডিয়াম বলা হচ্ছে। এটাকে বলা হয় মূল উৎপাদনকারী মিডিয়াম। এই মূল উৎপাদনকারী মিডিয়ামে রাখার পর কিছুদিন পর ওখানে আবার এই পরবর্তী ছবিতে দেখো, এখানে মূল সৃষ্টি হয়েছে। এইভাবেই আমরা এই অনুচারা থেকে পূর্ণাঙ্গ চারা পেয়ে যাব, অর্থাৎ মূল সহ পূর্ণাঙ্গ চারা পাবো। এই কাজটাও করতে হবে আলো তাপ নিয়ন্ত্রিত কক্ষে, অর্থাৎ নির্বীজ পরিবেশে, একেবারে জীবাণুমুক্ত পরিবেশে এই কাজটা করতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ধাপটাও বুঝতে পেরেছ। এরপর আমরা যাব পরবর্তী ধাপে। পরবর্তী ধাপটা হচ্ছে কি? চারা টবে স্থানান্তর। দেখো, যখন উপযুক্ত সংখ্যক সুগঠিত মূল সৃষ্টি হবে, তখন এই পূর্ণাঙ্গ চারা গাছ কালচার করা পাত্র থেকে সরিয়ে নিতে হবে। কালচার করা পাত্র মানে কি? টেস্ট টিউব থেকে যখন ওখানে সুগঠিত মূল তৈরি হয়ে যাবে, ওই টেস্ট টিউব থেকে সরিয়ে খুব সাবধানতার সাথে আমরা একটা টবে বা মাটি ভরা পাত্রের মধ্যে স্থানান্তর করব। এই কাজটা কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে। এই দেখো, এই চিত্রটাতে তোমার ওই যে টেস্ট টিউব থেকে চারাটাকে নিয়ে টবের মধ্যে স্থাপন করা হয়েছে। তো এরপর যাব আমরা পরবর্তী ধাপে। পরবর্তী ধাপটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশে তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। এখন দেখো, তোমরা টব সহ চারা গাছগুলো তোমার
কিছুটা আর্দ্র পরিবেশে রাখতে হবে। এই যে আগের ধাপে টবের মধ্যে চারা গাছ ছিল, ওখানে কিছুটা পানি দিতে হবে, আর্দ্র পরিবেশে রাখতে হবে। তারপর এই চারা গাছগুলো টবসহ কক্ষের বাইরে মাঝে মাঝে নিতে হবে, বাইরের প্রাকৃতিক পরিবেশের সাথে যাতে খাপ খাইয়ে নিতে পারে। সেজন্য কিছুদিন কক্ষে রাখতে হবে টবগুলোকে, কিছুদিন কক্ষের বাইরে নিতে হবে প্রাকৃতিক পরিবেশে। যখন চারা গাছগুলো একেবারে সজীব সবল হয়ে উঠবে, তখন সেগুলোকে এক পর্যায়ে প্রাকৃতিক পরিবেশে, অর্থাৎ যেই স্থানে আমরা লাগাবো সেখানে লাগাতে হবে। এই যে দেখো, এই চারাটাকে টব থেকে উঠিয়ে প্রাকৃতিক পরিবেশে লাগানো হয়েছে। এইভাবেই টিস্যু কালচারের মাধ্যমে চারা উদ্ভিদ উৎপাদন কাজটা সম্পন্ন হয়। এটা হচ্ছে টিস্যু কালচার পদ্ধতির শেষ ধাপ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ কিভাবে টিস্যু কালচার পদ্ধতিটা সম্পন্ন হয়। এরপর আমরা দেখব টিস্যু কালচার প্রক্রিয়ার পর্যায়ক্রমিক ধাপসমূহ একটা চিত্রের মাধ্যমে। প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি টবের মধ্যে একটা গাছ আছে, চারা গাছ বা যেটাকে মাদার প্লান্ট, ওখান থেকেই টিস্যু বা এক্সপ্লান্ট নেওয়া হয়েছে। তারপর আমরা কি করেছি, তারপরে এই কালচার মিডিয়াম তৈরি করেছি। এই কালচার মিডিয়াম কিভাবে তৈরি করেছি, উদ্ভিদের বৃদ্ধির জন্য যা যা পুষ্টি উপাদান প্রয়োজন সবগুলো দিয়ে কালচার মিডিয়াম তৈরি করেছি। ওই মিডিয়ামটাকে একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে বা টেস্ট টিউবের মধ্যে রাখা হয়েছে। এরপর কি করা হয়েছে, ওই মিডিয়ামের মধ্যে ওই টিস্যু বা এক্সপ্লান্ট ওটাকে স্থাপন করা হয়েছে। তারপরের ধাপ ক্যালাস সৃষ্টি। ওটাতে দেখো এই টিস্যুটা কোষ বিভাজন প্রক্রিয়ায় সংখ্যায় বৃদ্ধি পেয়ে কিছুটা একটা মন্ডে পরিণত হয়েছে, তাকে বলা হচ্ছে ক্যালাস। এর পরবর্তী ধাপে আমরা দেখতে পাচ্ছি ওই ক্যালাস থেকে ছোট ছোট কতগুলো চারা উৎপন্ন হয়েছে, যাদের ক্ষুদ্র চারা বলা হচ্ছে। এগুলোর মধ্যে কিন্তু কোনো মূল নেই, মূলবিহীন ক্ষুদ্র চারা। তারপরে এই মূল সৃষ্টির জন্য চারাগুলোকে আরেকটা মিডিয়ামে স্থাপন করা হয়েছে, যেটাতে মূল উৎপাদনকারী উপাদান আছে। এরপরে ধাপে আমরা দেখতে পাচ্ছি মূল সৃষ্টি হয়েছে, ছোট ছোট মূল সৃষ্টি হয়েছে। এবং পরবর্তী ধাপে এই ছোট্ট চারাগুলোকে কনিক্যাল ফ্লাক্স থেকে সরিয়ে একটা টবের মাটিতে লাগানো হয়েছে। এবং এই অবস্থায় এটাকে কিছুদিন কক্ষের মধ্যে, কিছুদিন কক্ষের বাইরে আনা নেওয়া করা হয়েছে এবং একটু পানি আর্দ্র পরিবেশে রাখা হয়েছে। সর্বশেষ ধাপ, এই টব থেকে চারা গাছটাকে প্রাকৃতিক পরিবেশে যেখানে আমরা রোপণ করব সেখানে রোপণ করা হয়েছে। এইভাবে টিস্যু কালচার প্রক্রিয়ার ধাপগুলো সম্পন্ন করা হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ টিস্যু কালচার প্রক্রিয়ার ধাপসমূহ। এখন আমরা যাব আরেকটা বিষয় সম্পর্কে জানব, সেটা হচ্ছে এই টিস্যু কালচার পদ্ধতির কিছু সুবিধা এবং অসুবিধা আছে, এগুলো একটু আমরা জানব। প্রথমে আমরা দেখব টিস্যু কালচার পদ্ধতির কি কি সুবিধা আছে। প্রথমে বলা হচ্ছে স্বল্প সময়ের মধ্যে একই বৈশিষ্ট্য সম্পন্ন বহু চারা সৃষ্টি করা যায়। তাহলে দেখো, খুব অল্প সময়ের মধ্যে একই বৈশিষ্ট্য সম্পন্ন যদি চারা সৃষ্টি করতে হয়, একই মাতৃগুণ বৈশিষ্ট্য সম্পন্ন এরকম বহু চারা খুব অল্প সময়ের মধ্যে টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে সৃষ্টি করা যায়। তারপরে হচ্ছে সহজেই রোগমুক্ত, বিশেষ করে ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা সম্ভব। কারণ যেই এক্সপ্লান্ট আমরা নেব, সেই এক্সপ্লান্টটা যদি ভাইরাস মুক্ত হয়, তাহলে অল্প সময়ে আমরা ভাইরাস মুক্ত চারা উৎপাদন করতে পারব। তারপরের ধাপটা হচ্ছে বছরের সব সময় নতুন চারা উৎপাদন করা সম্ভব। এখানে কোনো ঋতুর প্রয়োজন নেই, মাসের প্রয়োজন নেই। এটা কি বৈশাখ মাস নাকি গ্রীষ্মকাল নাকি বর্ষাকাল, তার কোনো সময়ের এই যে ঋতুর সিজনের প্রয়োজন নেই। বছরের সব সময় নতুন চারা উৎপাদন করা সম্ভব টিস্যু কালচার প্রক্রিয়ায়। তার পরবর্তী সুবিধাটা হচ্ছে অল্প পরিসরে অধিক চারা উৎপাদন করা যায়, মাত্র অল্প জায়গা। যেমন দেখো, একটা টেস্ট টিউবের মধ্যে, কনিক্যাল ফ্লাক্সের মধ্যে ছোট্ট একটা পরিসরে অসংখ্য চারা উৎপাদন করা যায় টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে। তারপর আমরা দেখতে পাচ্ছি সঠিক বীজ সংগ্রহ এবং মজুত করার সমস্যা থেকে মুক্ত থাকা যায়। তাহলে কি, সঠিক বীজ, এমনিতে যদি আমরা জমিতে কোনো শস্য উৎপাদন করতে গেলে তার অনেক আগেই সঠিক বীজটা সংগ্রহ করতে হয় এবং এটাকে মজুত করে রাখতে হয় যাতে কোনো পোকা আক্রমণ করতে না পারে।
কিন্তু এই টিস্যু কালচার প্রক্রিয়ায় আমাদের বীজ সংগ্রহের কোনো প্রয়োজন নেই এবং মজুত করার কোনো প্রয়োজন নেই। এই সমস্ত সমস্যা থেকে টিস্যু কালচার পদ্ধতিতে মুক্ত থাকা যায়। তারপরে হচ্ছে টিস্যু কালচারের মাধ্যমে চারা উৎপাদন ও বৃদ্ধির জন্য এই যে আগাছা দমন, তারপরে সেচ দেওয়া, কীটনাশক ছিটানো ইত্যাদি শ্রমসাপেক্ষ কাজের কোনোই প্রয়োজন হয় না, কারণ এই কাজটা করা হচ্ছে একটা টেস্ট টিউবের মধ্যে, একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে। এটা কোনো জমিতে করা হয় না, কোনো মাটিতে করা হয় না। কাজেই এই কাজ করার সময় আগাছা দমনেরও প্রয়োজন নেই, কীটনাশক ছিটানোরও প্রয়োজন নেই, এই শ্রমসাপেক্ষ কাজের প্রয়োজন হয় না। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি, এই টিস্যু কালচার প্রক্রিয়ায় উদ্ভিদ উৎপাদন করা যায়। কোন উদ্ভিদ যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, অল্প কিছুদিন পর বিলুপ্ত হয়ে যাবে, এই সমস্ত উদ্ভিদও উৎপাদন করা যায় এবং সংরক্ষণ করে রাখা যায়। এবং এই টিস্যু কালচার পদ্ধতিটা এই বিলুপ্ত উদ্ভিদ সংরক্ষণের জন্য, উৎপাদনের জন্য বলা হচ্ছে একটা নির্ভরযোগ্য প্রযুক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখন আমরা দেখব টিস্যু কালচার প্রক্রিয়ার কিছু অসুবিধাও আছে, যেমন সুবিধা আছে কিছু অসুবিধা আছে। অসুবিধাগুলো সম্পর্কে আমরা এখন একটু জানব। এই পদ্ধতির প্রধান অসুবিধা হলো মূল্যবান যন্ত্রপাতি, যেমন লেমিনার ফ্লো, অটোক্লেভ, এগুলো খুবই দামি যন্ত্রপাতি, এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ, এগুলো দামি। তো সাধারণ মানুষের পক্ষে এই টিস্যু কালচার প্রক্রিয়াটা করা সম্ভব না। এরপরের অসুবিধাটা আমরা দেখব, সঠিকভাবে টিস্যু কালচার কাজ করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবলের প্রয়োজন হয়, কারণ এগুলো হচ্ছে খুবই সূক্ষ্ম কাজ। এই কাজ করার জন্য দক্ষ জনবল না থাকলে এই কাজটা সম্পন্ন করতে পারবে না। তার পরবর্তী হচ্ছে, কোনো কারণে যদি প্রাথমিক অবস্থায় শুরুতেই এই যে টিস্যু যেটা আবাদ করতেছি, কালচার করতেছি, এটা যদি কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা আক্রান্ত হয়, তাহলেই এই টিস্যু কালচার আর সম্পন্ন করা সম্ভব হবে না। শুরুতেই যদি রোগাক্রান্ত হয়, তাহলে পুরো পদ্ধতিটাই নষ্ট হয়ে যাবে, কালচার প্রক্রিয়াটা নষ্ট হয়ে যাবে। তারপরের যেই অসুবিধাটা হচ্ছে, এই চারা গাছগুলো, টিস্যু কালচার প্রক্রিয়া উৎপন্ন চারাগুলো অতি ক্ষুদ্র হওয়ায় তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরে খুবই অসুবিধা হয়। তার পরবর্তী অসুবিধাটা হচ্ছে, উৎপন্ন চারাগুলো মাতৃ উদ্ভিদের গুণসম্পন্ন হয়ে থাকে, তাই নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য বা অসুবিধা, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। কারণ পরবর্তীতে যখন আমরা রিকম্বিনেন্ট ডিএনএ সম্পর্কে পড়ব, তখন এই সিকিউ প্রশ্নের মধ্যে থাকে এই যে টিস্যু কালচার এবং রিকম্বিনেন্ট ডিএনএ কোনটাতে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, কোনটাতে আবির্ভাব ঘটে না। কাজে তোমাদেরকে মনে রাখতে হবে, টিস্যু কালচার প্রক্রিয়ায় আমরা মাতৃগুণ সম্পন্ন উদ্ভিদ পাবো, কিন্তু এটার মধ্যে কোনো নতুন বৈশিষ্ট্য পাবো না। মাতৃ উদ্ভিদটা যে গুণাগুণ সম্পন্ন হবে, সেই গুণাগুণ সম্পন্ন উদ্ভিদ পাবো, কিন্তু মাতৃ উদ্ভিদের চাইতে ভিন্ন কোনো নতুন বৈশিষ্ট্য টিস্যু কালচার পদ্ধতিতে আমরা পাবো না। এগুলি হচ্ছে টিস্যু কালচার পদ্ধতির অসুবিধা। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এই হচ্ছে আজকের দ্বিতীয় অনলাইন ক্লাসে আমার পড়া। পরবর্তীতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে ধন্যবাদ জানাবো, তোমরা বাসায় থাকবে, বাসায় অবস্থান করবে, যাতে কোভিড-19 মহামারী থেকে তোমরা রক্ষা পাও। এই জন্য তোমরা তোমাদের